প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই বলে দিই যে তোমরা এইটা হাতে পেয়েছো, অবশ্যই পেয়ে গেছো। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস ক্লাস 8ম শ্রেণীর উত্তরপত্র নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমরা অলরেডি এই অ্যাক্টিভিটি টাস্কটা গার্জেনদের মাধ্যমে হাতে পেয়ে গেছো এবং জুলাইয়ের অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের জমা দিতে হবে আগস্টে। তো ইতিমধ্যেই তোমরা উত্তর খোঁজা শুরু করে দিয়েছো। তো চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি আজকের উত্তর আলোচনা শুরু করছি। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নটা আছে কয়ে দেখো, 1-এর ক, 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেয়া হয়। তো এখানে দেখো 3টে অপশান আছে, মুর্শিদ কুলি খান, সাদাত খান আর আলীবর্দী খান। এখানে সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান। ঠিক আছে, তো এই শূন্যস্থানের মধ্যে তোমরা এইটা লিখে পূর্ণ বাক্যে এটা লিখে দেবে। প্রথম প্রশ্নের উত্তর। 1-এর ক্ষয়ে দেখো, 1722 খ্রিস্টাব্দে একটা শূন্যস্থান মানে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। তো কার নেতৃত্বে এটা হয়েছিল? এখানে দেখো নিজাম উল মুলক আছে, সাদাত খান আছে আর সফদর জং আছে। তো এখানে উত্তর হবে অপশন বিটা, অর্থাৎ সেকেন্ডটা, সাদাত খান সঠিক উত্তর এখানে। তো এই শূন্যস্থানের মধ্যে তোমরা এটা লিখে দেবে। 3-এর প্রশ্নটা দেখো, 1724 খ্রিস্টাব্দে, সরি 3-এর নয়, 1-এর গয়ের প্রশ্নটা, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। এখানে 3জন ব্যক্তির নাম আছে, ফারুক সিয়ার, নিজামুল মুলক, সাদাত খান। তো এখানে সঠিক উত্তর হবে নিজাম উল মুলক। এই যে হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবে। তাহলে এখানে দেখো 3টে শূন্যস্থান পূরণ ছিল, 3টের উত্তর আমি বলে দিলাম, এগুলো ফ্রেশ করে তোমরা লিখে দেবে। পরের প্রশ্নে আসছি আমরা। 2 নম্বর প্রশ্ন দেখো, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে দেখো 4টে ঘর আছে, এই যে 4টে কলম আছে আর 3টে না 4টে রো আছে। প্রথমে আছে সন্ধি চুক্তি, তারপরে সময়কাল, অর্থাৎ সন্ধি বা চুক্তি কবে হয়েছিল, কোন সময় হয়েছিল, কারা কারা এই সন্ধিতে স্বাক্ষর করে এবং এর ফলাফল। তো প্রথমে দেখো, প্রথম যে সন্ধিটা আছে সেটা হচ্ছে সলবায়ের সন্ধি। সলবায়ের সন্ধি সময়কাল হচ্ছে 1782 সাল এবং এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কোম্পানি এবং মারাঠাদের মধ্যে। এর ফলাফল কি হয়েছিল দেখো, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। বুঝতে পেরেছো? প্রথমে ইংরাজ এবং মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই সন্ধির মাধ্যমে সেটা শেষ হয়। 2 নম্বরে দেখো, 2 নম্বর আছে সন্ধি বেসিনের সন্ধি। এটা 1802 সালে হয়েছিল বা খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে? কোম্পানি এবং পেশোয়ার মধ্যে হয়েছিল এবং এর ফলাফল হয়েছিল পেশোয়া, তখন পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, তিনি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন। তোমরা জানো লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন ভারতে সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করবার জন্য। তো সেক্ষেত্রে পেশোয়া এই সন্ধির মাধ্যমে বাধ্য হন এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করতে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লাহোরের সন্ধি। 1846 সালে বা খ্রিস্টাব্দে এই সন্ধিটা হয়। কাদের মধ্যে? ইংরাজ এবং শিখদের মধ্যে। অর্থাৎ প্রথম এই সন্ধির মাধ্যমে, আচ্ছা এখানে দেখো অপশান মানে উত্তরটা দেয়া আছে এখানে, জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন হয়। তো এছাড়াও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয় এই সন্ধির মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা এই ছকটাকে সুন্দরভাবে তোমরা খাতায় করে এই উত্তরগুলো, যে এই অংশগুলো যেগুলো পেনে লেখা আছে সেগুলো ফাঁকা ছিল, সেগুলো সুন্দরভাবে পূরণ করে মোটামুটি 2-এর দাগের পর্যন্ত অ্যান্সার করে নেবে। এরপরে দেখো 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে 30-40টি শব্দে, অর্থাৎ একটু বেশি পরিমাণে লিখতে হবে। 3-এর ক প্রশ্ন দেখো, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? উত্তরটা দেখো, লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতে ইংরেজ শাসন ব্যবস্থা তথা ব্রিটিশ সিভিল সার্ভিস ব্যবস্থার প্রকৃত প্রবর্তক। অর্থাৎ কে চালু করেন সিভিল সার্ভিস? লর্ড কর্নওয়ালিস। এবার
দেখো কেন চালু করেছিলেন, কী উদ্দেশ্যে? কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার উদ্দেশ্য। দেখো, কর্নওয়ালিস শাসন কাজে নিযুক্ত সাধারণ কর্মচারীদের দুর্নীতিমুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে একদল শিক্ষিত, বুদ্ধিমান, সুদক্ষ ও উচ্চপদস্থ কর্মচারী বা সিভিল সার্ভেন্ট নিয়োগ করার প্রথা চালু করেন। তিনের ক্ষয়ের প্রশ্নটা দেখো, ব্যাপটিস্ট মিশনের শিক্ষা প্রসারে ভূমিকা। তো উত্তরটা দেখো যে 1800 সালে উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড নামে তিনজন খ্রিস্টান মিশনারি, যারা পরিচিত ছিলেন শ্রীরামপুর ত্রয়ী বলে, শ্রীরামপুরে এখানে একা দেবে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে কি বুঝলাম আমরা? তিনজন ব্যক্তি, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড, এরা তিনজন খ্রিস্টান মিশনারি শ্রীরামপুরে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন বা মিশনটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য কী ছিল? ধর্ম প্রচার মুখ্য উদ্দেশ্য হলেও শিক্ষা প্রসারে এই মিশনের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। যেমন বিদ্যালয় স্থাপন, পত্রপত্রিকা প্রকাশন, ছাপাখানা স্থাপন, মাতৃভাষা শিক্ষার বিভিন্ন পুস্তক প্রকাশনা, বাংলা গদ্যের অনুশীলন, নারী শিক্ষা প্রসার প্রভৃতি ক্ষেত্রে এই মিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও পাশ্চাত্য ও প্রাচ্য উভয় শিক্ষার প্রসারে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বরের প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন, উত্তরটা লিখতে হবে অন্ততপক্ষে 150 ওয়ার্ড থেকে 160 ওয়ার্ডের মধ্যে। তো এখানে প্রশ্নটা দেখো, জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? অর্থাৎ ইংরেজরা কোম্পানি ভারতবর্ষের জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল। দেখো উত্তরটা, ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ করা এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট হচ্ছে জমি জরিপ, এইগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নেবে। দেখো, পলাশি যুদ্ধের পর নতুন জমিদারি জরিপের জন্য রবার্ট ক্লাইভ 1760 সালে জরিপবিদ ফ্র্যাঙ্কল্যান্ডকে নতুন 24 পরগনা জরিপ করার দায়িত্ব দেন। তাহলে জমিটা কেমন বা জমির পরিমাণ কতটা, জমির কোয়ালিটি ইত্যাদি জন্য কাকে দায়িত্ব দেন? জরিপবিদ ফ্র্যাঙ্কল্যান্ডকে। ঠিক আছে, এবার দেখো, তিনি কাজ করতে করতে মারা যান এবং মারা গেলে তার অসমাপ্ত কাজ শেষ করেন কে? হগ ক্যামেরন। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তোমরা কমপ্লিট করবে। এরপরে কি পয়েন্ট আছে দেখো, এরপরে দেখো 2 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নদীপথ জরিপ। অর্থাৎ ভারতবর্ষ বা বাংলার যে সমস্ত নদীগুলো আছে সেগুলো কোন দিকে আছে বা কোন দিক দিয়ে প্রসারিত হয়েছে সে ব্যাপারে জরিপ। দেখো, 1764 সালে বাংলার নদীপথগুলি জরিপের কাজটি করেন কে? জেমস রেনেল। তিনি নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র প্রকাশ করেন। তো পশ্চিমবঙ্গে আমাদের বাংলায় যে নদীগুলো ছিল সেই নদীগুলোর জরিপের কাজটি করেন তাহলে জেমস রেনেল। এরপরে দেখো, আমরা যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। অর্থাৎ কোম্পানি ভারতবর্ষের যে জমি ছিল সেই জমিগুলোর উপর কিভাবে কর ধার্য করত সেইগুলো নিয়ে আমরা এবার জানব। দেখো, ভারতে কোম্পানি শাসনের ইতিহাসে 76-এর মন্বন্তর এক কলঙ্কিত ঘটনা বা কলঙ্কাজনক ঘটনা। এই ঘটনায় আতঙ্কিত কোম্পানি বুঝতে পারল এতদিন যাবৎ অনুসৃত রাজস্ব নীতির পরিবর্তন ঘটানোর প্রয়োজন। এতদিন ধরে যে পদ্ধতিতে ট্যাক্স কালেক্ট করা হতো বা যে পরিমাণ ট্যাক্স কালেক্ট করা হতো তার জন্যই 76-এর মন্বন্তর হয়েছিল। তখন কি করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব নীতির পরিবর্তনের এই চিন্তাধারার ফলশ্রুতি হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা। তো তৎকালীন যুগের যে গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিস, এরা দুজনে মিলে ভারতবর্ষের বা কোম্পানির যে শাসন এলাকা তার মধ্যে রাজস্ব ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথমে কি করা হয়েছিল দেখো,
বোর্ড অব রেভিনিউ গঠন। ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য বোর্ড অব রেভিনিউ গঠন করেন এবং পাশাপাশি তিনি রাজস্ব আদায়ের জন্য কালেক্টর নামে একজন করে কর্মচারী প্রত্যেকটি জেলায় নিয়োগ করার ব্যবস্থা করেন। কালেক্টর নামে কর্মচারী নিয়োগ করেন। এরপরে দেখো পাঁচশালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংসের প্রচেষ্টায় রাজস্বের পরিমাণ স্থির করবার জন্য এবং সর্বাধিক রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জমিদারদের সঙ্গে নিলামের ভিত্তিতে পাঁচশালা বা 5 বছরের জন্য জমির বন্দোবস্তের সিদ্ধান্ত হয়। অর্থাৎ এখানে কোম্পানি কাকে দায়িত্ব দিল রাজস্ব আদায়ের জন্য? জমিদারকে, এবং সেটা 5 বছরের ভিত্তিতে চুক্তি বা নিলামের মাধ্যমে স্থির হয়। কিন্তু পাঁচশালা বন্দোবস্তের ফলে সরকারের আয়ের ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ সরকার কত টাকা রোজগার করছে সেটা মানে কোন বছরে কত টাকা তার রোজগার হবে সেটা অনিশ্চিত হয়ে গেল, এবং কৃষকদের উপর অত্যাচার বৃদ্ধি পায়। জমিদাররা বেশি পরিমাণে রাজস্ব আদায় করার চেষ্টা করলো, সেই জন্য কৃষকের উপর অত্যাচার আরও বাড়ল। 1777 সালে এই আইনটি পরিত্যক্ত হয়, অর্থাৎ পাঁচশালা ব্যবস্থা চলল না। এরপরে দেখো আমিনি কমিশন গঠন। 1776 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের জন্য আমিনি কমিশন গঠন করেন। আবার 1776 কি গঠন করা হলো? আমিনি কমিশন। কি করবে না, বাংলার ভূমি বন্দোবস্ত এবং ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চালাবে বলে। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে উৎপন্ন ফসলের 1/5 অংশ বা 1/6 অংশ খাজনা হিসাবে ধার্য করা হয়। অর্থাৎ 1/5 অংশ মানে বুঝতে পারছো 100 ভাগের মধ্যে বা 6 ভাগের মধ্যে 1 ভাগ তোমাদের ট্যাক্স দিতে হবে, 5 ভাগের মধ্যে 1 ভাগ বা 6 ভাগের মধ্যে 1 ভাগ ট্যাক্স দেওয়ার মোটামুটি সাজেশন করে কে? আমিনি কমিশন। এবার দেখো একশালা বন্দোবস্ত। 1777 সাল থেকে পাঁচশালা বন্দোবস্তর পরিবর্তে, অর্থাৎ আমিনি কমিশন যে সাজেস্ট করেছিল তার ভিত্তিতে, পাঁচশালা বন্দোবস্তর পরিবর্তে একশালা অর্থাৎ 1 বছরের জন্য জমির বন্দোবস্ত চালু হয়। ঠিক আছে, এরপর কি হলো দেখো 10 শালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত। হেস্টিংসের পর লর্ড কর্নওয়ালিস, এখানটা নামটা লিখতে হবে, লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। তো ভূমি রাজস্ব ব্যবস্থা সমাধানের জন্য তিনি জমিদারদের সঙ্গে 10 বছরের চুক্তি করেন, যা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। আগে 5 বছরের জন্য দায়িত্ব দেওয়া হতো জমিদারকে, যে তুমি ট্যাক্স আদায় করে আমাকে জমা দাও, কোম্পানি বলতো। এখন বলছে 10 বছর তোমায় সময় দিচ্ছি, প্রতি বছরে কিন্তু দিতে হবে। অবশেষে বিভিন্ন আলাপ আলোচনার পর 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন। তার ফলে বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়। অর্থাৎ আগে যে সমস্ত ট্যাক্সেশনের বা জমির যে রাজস্বের একটা এলোমেলো ব্যাপার চলছিল, 1793 কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেন, এর ফলে ভূমি রাজস্ব ব্যবস্থার একটা স্থায়ী সমাধান হয় বলে মনে করা হয়। তাহলে এই পর্যন্ত এইটা লিখবে, এখনও অংশ বাকি আছে, এইখানটা একটু কারেকশান করে নেবে এখানে। এরপর লর্ড কর্নওয়ালিস এই নামটা এখানে কিন্তু ইনক্লুড করবে। হ্যাঁ, তো পরের পেজে আমরা আসছি। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথমে বাংলা, এখানে একটা কমা হবে, বাংলা, বিহার ও উড়িষ্যায় কার্যকর হয়। উড়িষ্যায়, এটা উন্তস্ত হবে, উড়িষ্যায় কার্যকর হয়। দক্ষিণ ভারতে রায়তোয়ারি ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হয়। অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়নি, রায়তোয়ারি ব্যবস্থার মাধ্যমে চালু হয় রাজস্ব আদায়। এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবে মহলওয়ারি ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায়ের পথ গৃহীত হয়। এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা ছিল, জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, তার একটা সুন্দর কংক্রিট উত্তর। এই উত্তরটা তোমরা যদি লিখে খাতায় জমা দাও, অবশ্যই তোমরা গার্জেনদের মাধ্যমে পাঠাও, অবশ্যই তোমরা সর্বোচ্চ নম্বর পাবে, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো।
আবার শেষে বলছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে। ধন্যবাদ।